আপনার গায়ে তাপমাত্রা এখনো বাড়ন্ত। মরার ইচ্ছা আছে জ্বরে? থাকলে আপনার বাড়িতে গিয়ে মরবেন। এখানে মরলে আমাদের বদনাম হবে। মৌন হতবাক হয়ে তাকায় রোয়ার পানে। এখানে মরলে ওদের বদনাম হবে। অবাক মৌনকে রোয়ার টেনে আনতে সুবিধে হয়। রোয়া মৌনের হাত ধরে টেনে এনে ডাইনিং টেবিলে বসায়। সেখানে আগে থেকে রোয়ার নিয়ে আসা খাবার ছিল। মৌন রোয়ার দিকে তাকিয়ে অবাক স্বরে বলে ওঠে, গায়ে শুধু জ্বর হয়েছে সামান্য, তাতেই তুমি এবার মৃত্যুতে চলে গিয়েছ? বাহ। রোয়া ভ্রু কুঁচকে তাকায়, বলে, আপনার গায়ে সামান্য জ্বর না, অনেক বেশি সেটার পরিমাণ। থার্মোমিটার দিয়ে না মেপেই আমি বলে দিতে পারছি 100 ডিগ্রির উপরে তো হবেই। আর এখন প্লিজ কিছু না বলে নাস্তাটা সেরে নিয়ে আমাকে উদ্ধার করুন। মৌন এবার অনেকটাই অবাক হয়ে রোয়ার পানে তাকায়। রোয়া প্রাণবন্ত, স্বাধীন চেতা ও চিলমুড়ের একটা মেয়ে। নয়তো কালকে মেয়েটার সাথে যা হতে যাচ্ছিল, তারপরে কোনো মেয়ে এমন ছটফট থাকতে পারে? অ্যাটলিস্ট 2 দিন অন্তত ট্রমার পাশে থাকার কথা। মৌন নিজের ভাবনা পরিবর্তন করে এবার খাবারে মনোযোগ দেয়। আজকের সকালের নাস্তা পরোটা দিয়ে ডিম ভাজি আর সেমাই। মৌন পরোটা আর সেমাই মুখে পুড়েই চোখ মুখ কুঁচকে ফেলল। মুখ তেতো হয়ে গেছে একেবারে। মিষ্টি জাতীয় খাবার খাবার পরেও তার তিক্ততা কমার নয়। রোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌনের খাওয়া দেখছিল। মৌনকে চোখ মুখ কুচকাতে দেখে সে আন্দাজ করল জ্বরে মুখ তেতো হয়ে গেছে। রোয়া মৃদুস্বরে বলে ওঠে, অন্তত পেট ভরার মতো কিছু খান। মা নাকি বলে খালি পেটে ওষুধ খেতে নেই। মৌন চুপচাপ 2টো পরোটা শেষ করে। তারপর পানি পান করে রোয়ার দিকে তাকালো। রোয়া এতক্ষণ মৌনের দিকে তাকিয়েছিল। মৌন তাকাতেই চট করে চোখ সরিয়ে মেডিসিন এগিয়ে দিল সে। মৌন আর কোনো শব্দ না বলে চুপচাপ সেগুলো খেয়ে নিল। তারপর রোয়ার দিকে তাকিয়ে বলল, নাও, তোমার চিন্তা দূর করে দিলাম। এবার যে মনিটরে যাব না তার গ্যারেন্টি পাচ্ছি তো? রোয়া মৌনের কথা শুনে হঠাৎ খিলখিলি হেসে ওঠে, বলে, ভালোই ভালোই বলছিলাম, কথা কানে যায়নি আপনার। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলেন ভার্সিটির উদ্দেশ্যে, তাই একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করলাম আর কি। মৌন সরু চোখে তাকায়। রোয়া দৃষ্টি সরিয়ে ট্রে নিয়ে প্রস্থানের জন্য দরজার দিকে পা বাড়ায়। দরজা অব্দি এসে বলে, আপাতত চলে যাচ্ছি, আপনি রেস্ট নেন। কোনো সমস্যা হলে ডাক দিবেন। আসি। কথা কানা বলে রোয়া মৌনের উত্তরের অপেক্ষা না করেই দরজা বেরিয়ে আসে। হঠাৎ কিছু একটা ভেবে ঘুরে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করে, আপনি পেইন্টিং পছন্দ করেন? দিবসের মধ্যপ্রহর। প্রকৃতিতে ফাগুনের আগমন হওয়ায় দুপুরবেলা কিছুটা গরম অনুভূত হয়। রোয়া কৌশল সেরে বারান্দায় এসে দাঁড়ায়। তোয়ালেতে ভেজা চুল মুছে তা মেলে দেয় ব্যালকনিতে। হঠাৎ মৃদু হাওয়া প্রবাহিত হয়, ছুঁয়ে যায় রোয়ার কোমল কায়ায়। হঠাৎ কি মনে করে নিজের গিটারটা এনে ব্যালকনিতে বসে পড়ে সে। গান গাওয়ার প্রতি তীব্র অনুরাগ থেকে বাবার কাছে আবদার করে গিটারটাকে কিনেছিল সে। হালকা আকাশি রঙের গিটারটাকে বাজিয়ে রোয়া প্রায় রাত দুপুর গলা ফাটিয়ে গেয়ে ওঠে। এগুলো তার খুব প্রিয় একটা অভ্যাস। মধ্যরাতে কিংবা ভর দুপুরে গলা ছেড়ে গান গাওয়া। আজ দক্ষিণা হাওয়ার মৃদু চলাচল, বাগান থেকে ফুলেদের মিষ্টি সুবাস রোয়াকে উন্মাদ করে দিল। সে বাবু মেঝেতে বসে গিটারে সুর তুলল। চিকন সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, গগনেরও নভ নীলে, মনেরও গোপনে, বাজে ওই, বাজে ওই, বাজে ওই। পলাশেরও নেশা মাখি, চলেছি দুজনে, বাসনারও রঙে মিশি, শ্যামল স্বপনে। কুহু কুহু শোনা যায়, কুহুতান কোকিলের, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হঠাৎ গান থামিয়ে উদাস হয়ে উঠল রোয়া। মনের ভিতর কিছু অনুভূতিরা সত্য জেগেছে, তাদের থামানো বড্ড কঠিন। রোয়া জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল চোখ বুজে। তারপর বারান্দার দিকে তাকালো গেস্ট হাউসের দিকে।
দুপুর পার হয়ে গেছে। মৌনকে দেখে এসেছিল সকালে, এরপরে আর খোঁজ নেওয়া হয়নি। রোয়া গিটারটা ব্যালকনিতে ফেলে রেখে রুম থেকে বেরোই। ড্রয়িং রুমে এখন কেউ নেই। সে তার স্বভাববশত এদিক সেদিক তাকাতে তাকাতে সদর দরজা পেরিয়ে আসে। রোয়া গেস্ট হাউসে এসে নক না করেই ঢুকে পড়ে। আজ কি মনে করে দাঁড়িয়ে পড়ল সে? চৌখাটে দাঁড়িয়ে হাঁক দিল, ভেতরে আসবো? ভিতর থেকে কোনো জবাব আসলো না। রোয়া বিরক্ত হলো, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। 2 মিনিট এভাবে দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে উঠল সে। রোয়ার পক্ষে অপেক্ষা করাটা একটা কঠিন ব্যাপার স্যাপার। সে মৌনের উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরে ঢুকে পড়ল। জ্বর আবার বেশি বাড়ল না তো? কিন্তু মৌনের বেডরুমে গিয়ে মৌনের অস্তিত্ব খুঁজে পেল না সে। কপালে 3টি ভাঁজ পড়ল রোয়ার। সে অস্থির হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, মিস রোয়া, আমি এখানে। রোয়া চমকে বাঁ পাশে তাকায়। অমনি ভ্রুযুগল কুঁচকে আসে তার। ঘাসের উপর বসে পেন্টিং করছে মৌন। রোয়া দ্রুত গেস্ট হাউস থেকে বেরিয়ে এক প্রকার দৌড়ে মৌনের কাছে আসে। মৌন চোখ তুলে তাকায়। পরনের সাদা শার্ট আর হলুদ স্কার্ট পরিহিত রমণী হাঁপাচ্ছে হাঁটুতে দুহাত রেখে। বাতাসে তার কেশগুলো উড়ছে মৃদুভাবে। রোয়া অভিযোগের স্বরে বলে উঠল, এই আপনার রেস্ট নেওয়া? এখানে বসে আঁকা কি করছেন আপনি? সবচেয়ে পছন্দের কাজ টিচিং, সেটা করতে দিল না আজ, তাই সেকেন্ড অপশন বেছে নিলাম। রোয়ার রাগলো একটু। লোকটার এমন ভাব যেন রোয়া তাকে ভার্সিটি যেতে বাধা দিয়ে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। রোয়া ঘাসের উপর বাবু হয়ে বসে তাকাই বাদামি শার্ট পরে তার সামনে বসে আঁকিবুকি করা মৌন হেমাদের দিকে। হাতাটা ফোল্ড করে রাখা, লোমযুক্ত ফর্সা হাত বেরিয়ে আছে আকর্ষণীয়ভাবে। রোয়া হঠাৎ দুপাশে মাথা নেড়ে উঠল, হয়তো নিজের মনে জাগা কোনো ইচ্ছেদের ধুমকে না পড়ল। মৌন তাকালো সেই মুহূর্তেই। রোয়ার পাগলামি স্বভাবের আরেকটার সাথে পরিচিত হলো সে। সামান্য হেসে ফের নিজের আঁকায় মনোযোগ দিল সে। রোয়া উঁকি দিল পেন্টিংটাকে দেখতে। অমনি ভ্রুযুগল কুঁচকে গেল তার। মৌন হিমতে তুলিতে ফুটে উঠেছে তার অপছন্দের জিনিস পুষ্প। গোলাপ আর টিউলিপ ধরে রাখা একটা মেয়েলি হাত আঁকছে মৌন। অবাক হয়ে পড়ল, আশ্চর্য মানুষ তো আপনি। ওই দিন রেগেমেগে বললেন যে আপনার ক্ষতি করে তাকে নিশ্চয়ই আপনি পছন্দ করবেন না। আজ স্বয়ং অপছন্দের জিনিসের ছবি আঁকছেন। চোখ তুলে তাকালো মৌন, বলল, আবার অপছন্দের জিনিস আমি খুব পছন্দ করি। কথাটা মাথার উপর দিয়ে গেল রোয়ার। ঠোঁট কামড়ে সে নিজের বাক্যটার মানে বোঝার চেষ্টা করল। যেহেতু উনি টিচার, তার মানে আবল তাবল তো বলবেন না। এই কথার মাঝে বোধহয় কোনো গভীর অর্থ লুকিয়ে আছে। কিন্তু রোয়া সেটা খুঁজে পেল না। ব্যর্থতায় তার হাত কপালে গিয়ে স্থান পেল। হঠাৎ মৌন রোয়াকে শুধাল, তোমার সবচেয়ে অপছন্দের কাজ কি মিস রোয়া? রোয়ার সাথে সাথে বলল, ন্যাকামো। এটা আমার একদমই পছন্দ নয়। তোমার লাইফে এমন একদিন আসবে যখন তুমি তোমার অপছন্দকে আপন করে নেবে, অর্থাৎ একদিন তুমি ন্যাকামি করে বসবে। অসম্ভব। সাথে সাথে উত্তর দিয়ে উঠল রোয়া। মৌন তাকালো পূর্ণ দৃষ্টিতে। চোখ বোলানো রোয়ার মুখশ্রী জুড়ে গাঢ় স্বরে বলল, কিছু অনুভূতি এত জোরালো হয় যে আমরা অজান্তেই আমাদের অপছন্দের কাজ করে ফেলি। বাট এটার সাথে ন্যাকামো করার কি সম্পর্ক? কিছু কথার সত্যতা যাচাইয়ের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। সেই উপযুক্ত সময়টা না আসা অবধি কথাগুলো আজগুবি মনে হয়। রোয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মৌন তার দিকে খানিকটা এগিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না? যদি কথাটার সত্যতা যাচাই করতে না পারি, আঙ্কেলকে তোমার কৃতকর্মের কথা বলবো না, কথা দিচ্ছি। ডিল। তবে ওই কথাই রইল।
অতি আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে মৌনের চোখে তাকালো। চোখাচোখি হলো দুজনের মধ্যে। দক্ষিণা পবন এসে ছুঁয়ে গেল তাদের কায়া অথবা হৃদয়। ফাগুন শেষ হয়ে এবার চৈত্রের আগমনের পালা। প্রকৃতিতে গরমের কড়া তাণ্ডব শুরু হওয়ার সময়। প্রতি মাসে একবার, মাসের শুরু কিংবা শেষের দিকে পুষ্প শ্রীকে নিয়ে বাবার বাড়িতে ঘুরতে আসে। রিশাদ শেখ বলেছিলেন ওনার বাড়িতেই থাকতে, কিন্তু পুষ্প নারাজ। শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি একা থাকেন। একমাত্র ননদের বিয়ে হয়ে যাবার পর ও বাড়ির সদস্য এখন কেবল 4 জন: পুষ্প, শ্রী আরও শ্বশুর শাশুড়ি। পুষ্পের এখনও পড়াশোনা শেষ হয়নি। অনার্স শেষ করে মাস্টার্স করছে সে। পড়াশোনার খরচটা রিশাদ সাহেবই চালান। ওনার ইচ্ছে মেয়েকে দিয়ে বিবিএস দেওয়াবেন। পুষ্প ব্রাইট স্টুডেন্ট, তাই আশাটুকু রেখেছেন রিশাদ সাহেব। আজকে চৈত্র মাসের শুরু, যদিও ইংরেজি মাসের মাঝামাঝি, তবুও আজ একটা বিশেষ কারণে বাবার বাড়িতে যাচ্ছে সে। সাথে রয়েছে শ্রী। মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে সে, হাতে একটা ললিপপ। পুষ্প শপ থেকে কিছু কিনে তারপর বাড়িতে যাবে। যথারীতি একটা শপে ঢুকল পুষ্প। শ্রী কৌতূহলী হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এক ফাঁকে পুষ্প তার হাত ছেড়ে দিয়ে জিনিস দেখতে থাকে। সেই সুযোগে বাচ্চা মেয়েটা শপ থেকে বাইরে বেরিয়ে আসে কখন পুষ্প টেরই পায় না। হঠাৎ খেয়াল হতেই দেখে সে আশেপাশে কোথাও নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। দ্রুত শপ থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে মেয়েকে খুঁজতে থাকে সে। রাস্তার ধারে বেলুন বিক্রি করছে, সেখানে স্ত্রীকে দেখতে পেয়ে নিশ্চিন্তে শ্বাস ফেলে সে। মেয়ে বাঘে দেখতে পেয়ে আবার হাত নেড়ে ডাকছে। শ্রী কোমরে হাত রেখে আর এক হাত দিয়ে মেয়েকে মায়ের দিবি বলে ইশারা করে। শ্রী কিউট ভঙ্গিতে মাকে আবারও ডাকে। এবার পুষ্প খানিক হেসে মেয়ের দিকে হাঁটা ধরে। শ্রী মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেও এগিয়ে আসে, কিন্তু হঠাৎই একটা মোটরসাইকেল দ্রুত গতিতে আসে তার দিকে। পুষ্পের পিলে চমকে ওঠে। মেয়ের পানি দৌড় লাগায়। হঠাৎ একটা হাত স্ত্রীকে ধরে টেনে নেয়। মোটরসাইকেলটা চলে যায় তাদের পাশ কাটিয়ে। পুষ্প দাঁড়িয়ে যায় শ্বাস আটকে। স্ত্রীর হাতে একজন যুবক শক্ত করে চেপে ধরে আছে। বাচ্চা মেয়েটা বোধহয় বেশ ভয় পেয়েছে, আঁকড়ে ধরে আছে লোকটাকে। লোকটা পিছন ফিরে তাকাতেই পুষ্প অবাক হয়ে বলে ওঠে, মৌন? স্ত্রীকে বাঁচানো লোকটা মৌনই। পুষ্পকে দেখে স্ত্রীকে কোলে নিয়ে তার দিকে এগিয়ে আসে মৌন। পুষ্পকে ভীত দেখে বলে, ভয় পেও না, মেয়ের কিচ্ছু হয়নি। স্ত্রী তখন মৌনের কাঁধে মুখ গুজে আছে। বেচারি বড্ড ভয় পেয়েছে। পুষ্প আলতো করে চাপড় দেয় স্ত্রীর পিঠে। খ্যাপা স্বরে বলে, পাজি মেয়ে, এমনটা কেউ করে? হ্যাঁ, একটু হলে কত বড় সর্বনাশ হয়ে যেত বলো তো। তোমাকে আর কোথাও নিয়ে যাচ্ছি না আমি। মেয়েকে বকা শেষ হলে মৌনের দিকে তাকিয়ে পুষ্প জিজ্ঞাসা করে, তুমি এখানে? তোমার বোনের আদেশে কিছু কিনতে এসেছি। সে কিছু সিক্রেট পরিকল্পনা করেছে। পুষ্প হেসে বলে, আমাকেও বলেছে। আমিও কিছু কিনতে এসেছিলাম, তার মধ্যে দেখি মেয়েটা নেই। কিছু কেনা হয়নি এখনো, সামনেই শপ আছে, যা দরকার কেনা যাবে, চলো। মৌন আর পুষ্প সমবয়সী। দুজন আগে থেকে একে অপরকে একটু আধটু চিনত। স্ত্রী এখনো মৌনের কাঁধে মুখ গুজে আছে। পুষ্প আর কিছু বলল না মেয়েকে। মৌনকে সাথে নিয়ে শপে প্রবেশ করল আবার। বসার ঘরে সোফাতে পা দুলিয়ে বসে আছে রোমা। মাথার চুলটা পনিটেল করে বাঁধা। পরনে সাদা রঙের 3 পিস, গলায় সবুজ ওড়না ঝুলছে। বসে থাকতে থাকতে সোফাতে গায়ে লিয়ে শুয়ে পড়ল রোমা। বিকাল 3টে, 3:30 বাজে বোধ হয়। এমন সময় বাড়িতে খেয়ে ঘুম দেয় বুড়ো দম্পতি। মাঝে মাঝে ঘরের কিছু কাজও করেন বর্ণা শেখ। এ সময় রোয়াও ঘুমে থাকে, কিন্তু আজকের দিনটা ভিন্ন। আজ তার অন্য কিছুর প্ল্যান আছে, তাই সোফায় শুয়ে শুয়ে অপেক্ষা করছে সে। শনিবার হওয়ায় তার ভার্সিটিও বন্ধ। আজকে বাড়িতে পড়ে পড়েই কাটিয়েছে সে। রোয়া বোর হয়ে ফোন স্ক্রল করতে লাগলো। তখনই দরজায় কারোর পায়ের শব্দ পেয়ে চোখ তুলে তাকায় সে।
মেরুন রঙের শাড়ি পরিহিতা পুষ্প ভেসে ওঠে অক্ষি কোটরে। রোয়া অলস কণ্ঠে বলে, আসুন আসুন ম্যাম, এতক্ষণে আসার সময় হলো? অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাচ্ছি। পুষ্প কিছু না বলে সোফার কাছে এসে দাঁড়ায়। রোয়া পা গুটিয়ে বসে। পুষ্প জায়গা পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে সোফাতে। রোয়া দরজার দিকে তাকিয়ে স্ত্রীকে খোঁজে। দেখতে না পেয়ে শুধায়, আমার কন্যা কোথায়? নিয়ে আসিসনি? না। তেরা উত্তর দেয় পুষ্প। অমনি রাগী চোখে তার দিকে তাকায় রোয়া। বলে, তো তুই আসলি কি জন্যে? আমি তো তোকে আসতে বলিনি। রোয়ার কথায় পুষ্প সরু চোখে তাকায়। বলে, মৌনের সাথে গেস্ট হাউসে গেছে। রাস্তায় একটা কাণ্ড ঘটিয়েছিল আপনার মেয়ে। আমার তো প্রাণটা বেরিয়ে গিয়েছিল প্রায়। ভাগ্যিস মৌন এসে মেয়েটাকে ধরলো, তাই বকা দিয়েছি আমি। এখন আমার কাছে আসছে না, মৌনের সাথে গেস্ট হাউসে চলে গেছে। থাক, আমি ওকে নিয়ে আসছি, তারপর এসে আমার প্ল্যানটা বলবো। বর্ণার শেখকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন রিশাদ শেখ। মেয়েদের চাপে পড়ে কেবল স্ত্রীকে নিয়ে আসতে হলো, নয়তো উনি মেয়েদের ছেড়ে কোথাও একটা যান না। সেখান থেকে ডিনার সেরে বাড়িতে পৌঁছলেন সবে। গাড়িটা পার্কিং করতে করতে মুচকি হাসলেন রিশাদ শেখ। স্ত্রীর দিকে তাকালেন পূর্ণ দৃষ্টিতে। বর্ণা শেখের পরনে ওনার পছন্দের রঙের শাড়ি, পিত্ত কালারের জামদানি পরনে মধ্যবয়স্ক নারী, মুখে স্মিত হাসির রেখা, মাথা চুলটা খোপা করে রাখা, সে চুলে দু একটা পাক ধরেছে। রিশাদ সাহেব প্রায় অনেকদিন পর গাঢ় চোখে দেখলেন সহধর্মিণীকে। হঠাৎ তার দিকে ফিরে তাকালেন বর্ণা শেখ। সাবেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লাজুক হেসে ইশারা শুধালেন, কি দেখছে এত? রিশাদ শেখ আকস্মিক বর্ণা শেখের কপালে ওষ্ঠ ছোঁয়ালেন। মৃদুস্বরে বললেন, শুভ জন্মদিন আমার দুই কন্যার জননী। মুচকি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নামলেন বর্ণা শেখ। বাড়ির দিকে এগোতে এগোতে ওনার ফর্সা কপল রাঙা হয়ে উঠল। এ বয়সে স্বামীর এমন কাণ্ড দেখে কপল দুটো রেহাল। বাড়িতে প্রবেশ করে ভ্রুকুচকে ফেলেন বর্ণা শেখ। এখন অবধি ঘরে আলো জ্বালেনি মেয়েগুলো। ওনাদের জোর করে ডিনারে পাঠিয়ে এতটা বেখেয়াল থাকছে। রোয়ার সাথে সাথে পুষ্পটারও আক্কেল ফুরিয়েছে। তিনি রুষ্ট কণ্ঠে হাঁক ছুড়লেন, রোয়া, পুষ্প। নিস্তব্ধ বাড়িতে ওনার স্বর ঝংকার তুলল। বর্ণা শেখ আবারও বলে উঠলেন, আক্কেল জ্ঞান হলো না তোদের? বাড়িটা এভাবে অন্ধকার করে রেখেছিল। এতটা বেখেয়ালি তোরা বুঝলে আমি তোদের বাবার সাথে যেতামই না। হঠাৎ সমগ্র বাড়িতে আলো জ্বলে উঠল। আকস্মিক হওয়ায় চোখ বুজে ফেললেন উড়ি। তবে কানে বেজে উঠল কয়েকটা কণ্ঠস্বর। বাড়ির সকলে হ্যাপি বার্থডে জানালো। অবাক হয়ে চোখ মেলে তাকালেন বর্ণা শেখ। চোখ খুলতেই ওনার বিস্ময় বাড়ল আরো। পুরো ড্রয়িং রুম বেলুন দিয়ে সাজানো। টেবিল একটা কেক রেখে তার সামনে দাঁড়িয়ে আছে পুষ্প, রোয়া, শ্রী ও মৌন। সকলের পরনে তার পছন্দের রং। পুষ্প পিত্ত কালারের শাড়ি, রোয়া একটা লং জামা, শ্রী একটা সুন্দর ফ্রক, আর মৌন একই কালারের শার্ট পরে দাঁড়িয়ে। যদিও তাকে জোর করে এই শার্টের রংটাকে পরিয়েছে রোয়া। সকলকে এভাবে দেখে বর্ণা শেখের মুখ হা হয়ে গেছে। এরই মাঝে রোয়া বলে ওঠে, মুখটা বন্ধ করুন জননী, হয়তো কেকের বদলে মাছি ঢুকে যাবে। কথাটা বলার পর রোয়া একটা ধমক আশা করেছিল, কিন্তু না। হেসে উঠলেন বর্ণা শেখ। রোয়া অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। বর্ণা শেখের চোখ চিকচিক করে উঠল অশ্রুতে। পুষ্প এগিয়ে গিয়ে মাকে ওদের মাঝে এনে দাঁড় করালো। ঠোঁটে হাসি লেপটে সকলের পাশে এসে দাঁড়ালেন রিশাদ শেখ। পুষ্প মাকে কেক কাটতে বলল। বর্ণা শেখ কেক কাটতে কাটতে বললেন, মেয়েরা মায়েরই মা হয়ে উঠেছে, তাই তো? এটা কি হলো মা? তোদের থেকে ও বেশি পরিশ্রম করেছে আমি জানি, তাই ওকেই আগে খাওয়ালাম।